শুরু করছি আমি তো ভালোবাসি তোকে, লিখছেন সালমা চৌধুরী, পাঠে FKCS, পর্ব সংখ্যা 34। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেল কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানবীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখ বিবর দেখে মোলায়েম কণ্ঠে শোধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানবীর এক পা করে পিছাতে লাগলো। তানবীরের ভাব দেখে আবির থমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানবীর আবির থেকে 8-10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠিয়েছি। কি বলে আবির দাঁড়াতেই তানবীর দৌড়াতে শুরু করে। তানবীরের পেছনে আবিরও ছুটছে। তানবীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ, মিম আদি বসেছিল। তানবীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানবীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানবীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানবীরের পিঠে 2-3 থাপ্পড় মেরেছে। তানবীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান, মালিয়া খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধান, এই কি হয়েছে তোদের? তানবীরকে মারতেছিস কেন? মিম, মেঘরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টা স্বরে বলল, আহা গো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওরে সারাদিন পেটানো দরকার। কি করেছে তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানবীর কি করেছে? খুব বড় অপরাধ করে ফেলেছে। মামুনি করুণ স্বর শুনে আবির তানবীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানবীরকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি করছিস তুই? তানবীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজার হাত দিছিলাম। বলে তানবীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিজে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হইস শুধু, তোর খবর আছে। মালিয়া খান সচেতন কণ্ঠে বলল, আবির কি হচ্ছে এসব? কিছু না। তানবীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের 2 ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চায় কর, ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানবীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। ব্যালকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো। তানবীর হেসে চলে গেছে। আবিরের দরজা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানবীর আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে? আসবো? কেন? একটু আসি, আয়। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। 10-12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয় ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়েও আমি ভুলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠিয়েছিলাম বলেই তো বনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো।
আবির হঠাৎই স্নিগ্ধ আঁখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়, ওকে হারানোর ভয়। সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়, কি করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত কণ্ঠে শান্তস্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়দিন পরে তোমাকেই রুম থেকে বের করে দিবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রু কুঁচকে শোধালো, আপনারা দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনোই অভিমান করিই না। মেঘ কপাল কুটিয়ে রাগেশ্বরে বলল, খোঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খোঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথে অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবো না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারোর কাছে পাত্তা পাই না। তানভীর রাশবাড়ি কণ্ঠে বলল, হইছে, তোমার আর অভিমান করতে হবে না, এক একজনের ঢং দেখলে বাঁচি না। দুদিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ার মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠিয়েছে? তা জেনে তোর কাজ নেই, নিলে নে, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোটো ছোটো গিফটে ভরা একটা বক্স ছিল। এক সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিনহাজ প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ। তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন? আর কোথা থেকেই বা দিব? তুই আমাকে ফেসবুকে ব্লক দিছিস। দূর, আমি ব্লক দিইনি, জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দিব কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি, আর তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ, তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেয়ে ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলেও কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকেই মেঘের ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টের প্রথম এডিটে মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ, সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেওয়া? মেঘ বিরক্ত স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকিয়ে নেই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করল, মিনহাজ, কি হয়েছিল, পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝেই আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিয়েছি, নেটে আসেনি। গতকাল মজার ছেলে মেসেজ দিয়েছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি। খেয়ে এসে নেটে ঢুকতে দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জানালো, আমি নেটে ঢুকেও নি, আর এমন কোনো মেসেজ দেখিও নি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাল্টেছিলি পরে? না। তাহলে তানভীর ভাই। মেঘ আচমকা ছটপটে স্বরে বলল, না না ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিচ্ছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু হেসে বলল,
মেঘ রে, তুই শেষ। মিনহাজের 30 মিনিটের মধ্যে লক দিয়ে দিয়েছে, মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসো। মিষ্টির কথা শুনে মেঘের চোখে তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। অমনি মেঘের চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগলো। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাচ্ছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উঠতে যাচ্ছে। আনন্দের সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করলো তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইকে খবর দে, বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুয়ে পড়ছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফিরে স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা ক্ষীণস্বরে বলল, বেবি থাক, এত লজ্জা পেতে হবে না, আমরা তো আর আবির ভাইয়া নই। মিষ্টি বলল, মেঘ তুই উনাকে পেলে সত্যি অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা উনার দায়িত্বশীলতা আর যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলেছি, সেখানে তুই তো নিজে সর্বক্ষণ সব কিছু অনুভব করিস। মিনহাজ শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজের হাতে ব্লক দিচ্ছেন, আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডাকছিস, আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। সম্ভব না, আমি বাসে যাব, টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইরে রেখে চলে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশি ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে আসছে। মালিহা খান সোফায় বসে কি যেন পড়তেছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন, মেঘ এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিয়া খান মৃদুস্বরে বল, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরছিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিয়ারা শপিংয়ে গেছে। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ, আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস, আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নি। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্না করে চলে গেছে। রাস্তায় আসতে আসতে মেঘ ভাবছিল শপিংয়ে গিয়ে আবিরের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে, কিন্তু আম্মুরা মেঘকে না বলেই চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে, মাথায় শুধু আবির ভাই ঘুরছে। শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না, তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ, যা মেঘের মস্তিষ্কে নিউরনের অনুরণন তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের একটা শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়ে আনন্দিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধ তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে আকস্মাৎ জামার উপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমনই লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতে লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে দু আঙ্গুলের ফাঁক দিয়ে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে দুহাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায়
এসে বসে পড়েছে। দুহাত ছাতের কলারে ঠিক করে হাত টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। চোখে ভাসছে গত 9 মাসে আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপূর্ব মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় আসছে। রুমে ঢুকতে থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করলো। ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত প্রখর নেত্রে রইল প্রেয়সীর অভিমুখে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। মেঘের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসলো। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে গেছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে এও দেখলো মেঘ ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভিতর অস্থিরতা, মস্তিষ্কে বিচরণ করছে নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের ন্যায় মোহ বিভোরে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের প্রেয়সী যে এখনো অবুঝ। আবিরের ঠোঁটে হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকালো, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। মিমরা এখনো ফিরেনি। মালিয়া খান নিজের রুমে। আবির আবারও রুমে আসছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছে। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুলে আলতোভাবে হাত বুলিয়ে মুলায়ম কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আছে। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ ঘুমের মধ্যেই বলল, উঠ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তেই আশেপাশে চোখ ঘোরালো। এটা আবিরের রুম বুঝতে পেরেই তাড়াহুড়ো করে উঠে বসলো। আবির ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়েছে ভেবেই লজ্জায় মেঘ চোখ তুলে তাকাতে পারছে না। মেঘের আকাশ চম্বী লজ্জায় দেখে আবির থতমত কণ্ঠে বিড়বিড় করলো, রাগ উঠতে এই লজ্জায় কোথায় হারায় যায়। মেঘ উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরে সদ্য ঘুম ভাঙা মেঘে কথাও বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। ভয় আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। ব্যালকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমের দরজা পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবিরের ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই মিমরা শপিং করে বাসায় আসছে। এসেই মেঘকে ডাকা শুরু করলো। মেঘের জন্য জুতা, 3 পিস আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখেই বলল, ওইটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানবীরের জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলে বলল, পাঞ্জাবি আনোনি? পাঞ্জাবি তেমন ভালো লাগে নাই, তাই আনিনি। ও। হালিমা খান আদিকে পাঠাইলেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতে মেঘ লজ্জায় মিমের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে 2টা শার্ট দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আবির দাঁত বের করে হাসলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলছি? তা বলনি, কিন্তু খুব ভালো লাগছে সেটাও কখনো বলো না। তুমি এত বছর বাইরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমনভাবে কথা বলো যেন আমি ভিন গ্রহে ছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রাখছি।
আবিরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখলো, আর মেঘ মিমের আড়ালে থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবারও সোফায় বসে শুধালো, আম্মু তোমরা আবার শপিংয়ে যাবে কবে? জানি না। কেন মা? আমিও শপিংয়ে যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব। তখন গেলে হবে? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে তানবীর না হয় আবিরের সঙ্গে চলে যাস। আবির এর মধ্যে রুমে শার্ট দুটা রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যেতে বলছে? ওর নাকি শপিং করতে হবে, তাই বলছিলাম তুই না হয় তানবীর নিয়ে যাস। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিংয়ে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। বলে আবির চলে গেছে। মেঘ রুমে যেতেই দেখলো ফোনে মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতে মিনহাজ বলল, তুই কি আমায় আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে ফোন নাম্বারও ব্লক করে দিব, বলে দিলাম। থ্রেট দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা তিনজনই সিগারেট খাচ্ছিল। আবির আসতে লিমন একটা সিগারেট আবিরের দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরও এগিয়ে দিয়ে বলল, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে খা। আমি সত্যিই খাই না। কবে থেকে? অনেকদিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলি? যার জন্য ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। ইমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলল, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকম বেঁচে ফিরেছেন। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলে আগুনে ঘি ডালার মতো চেতবেন। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছপা হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপ্পির বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচুকে ইনডাইরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিক থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসে আসছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বরাবরের মতোই আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখলো আলী আহমদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছ? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাববো? তোমার ফুপ্পির বিষয়ে তুমি ভাববে না? এ বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমদ খান শান্ত স্বরে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতে মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাজকে ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতা আমতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতেও পারবি না। মেঘের হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করল, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, ওনাকে ভুলে যাবে। মেঘ ভ্রুকুচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব। দূর হ হারামি।
মিনহাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বর্ণা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীরস্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বর্ণা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বর্ণার কথা মেঘ পাত্তাও দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষে আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতেই মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে ধীরে কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে। তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতে নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সে দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলেছে। মেঘ মিমের কথায় তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবনে, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো, তাতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন চুপ করো তুমি। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষরও এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি রে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না কেন? কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্র তোয় টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিজ দিকে তাকাইয়ে কোনো রকমে কথাগুলো বলেছে মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখছে আর আবিরের জন্য অপেক্ষা করছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরদিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলেই মেঘের সব কিছু গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে মিম কি একটা কথা বলেছে, কিন্তু কেউ মিমের কথা কানেই নেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না। যেখানে গুরুত্ব পাবি সেখানেই নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞের ন্যায় কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে। মেঘের অধিবিদ্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু। মুজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানভীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বোঝাচ্ছি। আবিরের আঁখি জুড়ে মেঘের পানে গভীরভাবে অনুবন্দী হয়ে আছে। মেঘ তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মিনহাজের পরিকল্পনা মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডিরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে খাবার শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসের কাজে কোনোভাবে মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে, হৃদয়ের তোলপাড় চলছে, এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের ওপরে মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তুলতে আবিরের অসহায় মুখ দেখে রাকিব ভ্রু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেঘ ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করতেছে?
ডিরেক্ট কিছু বলে না, তবে কেন জানি ঠেস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করতেছে হয়তো। তা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে দুশ্চিন্তা কি নিয়ে করছিস? খুচাখুচিটা যদি সিরিয়াস রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেদিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করেছি। ও তেমন কোনো রিয়েকশন দেখায়নি, আনব্লকও করেনি। ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই যে এই বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও 1000বার বলছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনীর কিছুই হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, জানিসই তো। এখন পর্যন্ত যে কয়েকজনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর, এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয়। মিনহাজদের সাথে দেখা করতে গেলে তারা যে সেই সেম কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মাইর। কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতেই ওর সাথে রাগারাগির শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলা বন্ধ করে দিয়েছে। তানবীর বা আমি তো বলতেই পারতাম। হ্যাঁ পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে দুটা ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘকে এতটাই বোকা যে কিছুই বুঝবে না। তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলসে বলবে, আর কাউকে দিয়ে মারালেও সেটাও বলবে। সব ভাবেই দোষ গিয়ে আবির আর তানবীরের উপরই পড়বে। তুই এ সুদূর প্রসারী চিন্তা ভাবনার জন্যই নিজের মনোবল হারাচ্ছিস। দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস। মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস, আর এই সুযোগে ছেলেগুলো অতিবার বাড়তেছে। আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল। বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর 2টা আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিম আর আদি ছুটে গেল। আবির তীর্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলায় ব্যস্ত, কথা বলে এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময়ই নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যে যায় আনুক না কেন প্রথম ডাকটা মেঘকেই দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উঁচু স্বরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, দেখছিস না কথা বলছি, এখন আমার এসব খাওয়ার সময় নেই। আবির সিঁড়ি থেকে সেই দৃশ্য দেখে রাগে ধূপধাপ পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিল, সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বন্যারা কারোর সাথে কথা বললেও আবির তানবীর আসলে কথা শেষ করে কল কেটে দিত, অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন খাবো আমি। মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার আবার নিয়ে গেছে। মেঘ তপ্তস্বরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যাও। মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় নেই? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়। সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে নিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাত টান দিয়ে মেঘের পাশে বসিয়ে বলল, রাগ করছিস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মিমকে কাতুকুতু দেওয়া শুরু করলো।
সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো, নড়তে নড়তে বলল, আপু ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দু বোন গল্প করতে করতে আবিরের রান্না খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসলো আর বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি? কার? মেঘ দু হাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না। প্লিজ আপু বলো, কে সে? আছে কেউ একজন। পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ, খুব শীঘ্রই বলবো। দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফি আমানিল্লাহ। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রোধে দু চোখ রক্তাভ হয়ে আছে। মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে। কপালের দুপাশের রগ দুটা অবিরাম কাঁপছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘণ্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে বেজে শরীরে একটা ট্রাউজার আর টি-শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খুশগল্পে মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়েচড়ে বসল। আবির দু হাত দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল থেকে ভ্রু থেকেও নেমে পড়েছে। চুলের আগা থেকে অবিরত মুক্তার মতো পানির বিন্দু আবিরের টি-শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গে কারেন্টের ন্যায় শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মিমকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্র মিম উঠে গেছে। মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। আবির নীরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয়ে হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। বলি মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল। আকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেওয়ালের এক প্রকার ছুঁড়ে মারল। শব্দে মেঘের পা সেকেন্ডের জন্য থমকে গেছে। তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলাল আখি যুগল দেখে ভয়ে ডুব গেল। কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে। আবির সে যে বেরিয়েছে, সারা রাতেও বাসায় ফেরেনি। মেঘ অপেক্ষা করতে করতে বেলকনিতেই ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতে মেঘ থতমত খেয়ে ওঠে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে উঠেছে। ভোরবেলায় বাসার বাহিরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টা থেকে মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পারে, কিন্তু আবির ফেরার নামগন্ধ নেই। সবাই খেতে বসেছে, আবির নেই দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়? উঠিনি। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইয়াদের বাসে। কেন? অফিসের কাজে গেছিল, রাতে আর ফেরেনি। আলী আহমদ খান বাড়ি কণ্ঠে বললেন, কাজের জায়গায় থাকবে, তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? তানভীর আর কিছু বলল না।
বড় আব্বুর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না, তার থেকে কথা না বলেই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছেন। বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানবীর ভাইয়ের কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মেঘের চোখ ঘুমে টলছে। অর্ধ ঘুমে থেকেই ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধালো, কিরে তুই কি রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছি অল্প। লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? এর মধ্যে মিনহাজ, তামিম, সাদিয়া, মিষ্টিও আসছে। মেঘ নিরেট কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ভ্রুকুচকে বলল, কেন? মেঘ ধমকেশ্বরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন। সারা রাত বাসায় ফিরেনি। আমি ব্যালকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি। বন্যা দৃঢ়কণ্ঠে বলল, মেঘ তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলিসনি। আবির ভাইকে তুই চিনিস না? ওরা নাচতেছে আর তুইও তাতে তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ। পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। মেঘ কিছু বলার আগে মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা তুই থামবি? মেঘ তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস। বন্যার কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? সাদিয়ার সঙ্গে তাল দিল, হ্যাঁ সত্যি তো। মেঘ ওনাকে এত পছন্দ করে, উনি কি এসব বুঝে না? নাকি বুঝেও না বুঝার ভাব নেই? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলে তা জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্যা ভরা গলায় বলল, তোরা বুঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝতার আর স্ট্রং না। উল্টাপাল্টা আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে। মিনহাজ রাগেশ্বরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি, বুঝলি? বন্যা উপহাসের স্বরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম। তুই আবির ভাইয়ের সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ তুই তো ওনাকে চিনিস, প্লিজ আমার কথা মান। ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। এদিকে বন্যা বারণ করছে, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে। অন্যদিকে আবির ভাই রাগে বাসা থেকে চলে গেছে। মেঘ এখন কি করবে? মিনহাজ ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণে লেগে বাসা থেকে চলে গেছে, মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, বন্যা কথা মেনে এভাবে চলবি, নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি? মেঘ বুকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে। আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে জেরে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি। প্রয়োজন হলে ছেলে আমরা ঠিক করে দেব, তবু ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না। মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে। অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে। বন্যা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বোঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না। মেঘ মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, যেটা যে কোনো মূল্যে এই হোক। মেঘরা চলে যেতে তামিম মিনহাজকে প্রশ্ন করলো, তোর মনে কি চলছে বলতো? মিনহাজ উল্টো প্রশ্ন করলো, কেন? তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে। কাহিনী কি? মিনহাজ গলা খাকারি দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি, ওর প্রতি বেধক অনুভূতিও আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে আবির ভাই ছাড়া কিছুই নেই। এ অবস্থায় আমি যত চেষ্টা করি ওর মনে আমার জায়গা করতে পারবো না।
দেখলি তো, আবির ভাইয়া আমায় ব্লগ দিয়েছে। এই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল। এমত অবস্থা, আমি কোনো কিছু আশাই করতে পারি না। তামিম বিস্ময়ের সময় তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কুরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মিনহাজ রাশবাড়ি কণ্ঠে পুনরায় বলল, হতে পারে, তাই আবার উল্টোটাও হতে পারে। যেমন? মিনহাজ লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ, মেঘ প্রায় 9 মাস যাবৎ আবির ভাইকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4-5 মাসের। তার মানে আমাদের সাথে পরিচয়ের আরও 4-5 মাস আগে থেকে মেঘ ওনাকে পছন্দ করে। মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতে থাকেন। এই 9 মাসেও কি উনি মেঘকে খেয়াল করেনি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতিও বুঝেছেন, তবে প্রকাশ করছেন না। কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিটেড, আবার মেঘের প্রতিও ওনার সফট কর্নার আছে। এজন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইকে উস্কাচ্ছি। এই সুযোগেই মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আবির ভাই রেগে মেঘের উপর রিয়েক্ট করলে মেঘ আমাকেই বলতে আসবে। তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢুক গিলে বলল, ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিনহাজ খিকখিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই বলেছিলি ওনার ইচ্ছাকৃত ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল। আবির ভাইয়ের প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না? আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসি বলে দেন, তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো। তবুও বিষয়টার সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছাকৃত খুঁচানো, সবই চলাচ্ছে। আবির 2-1 বার মেঘের সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছুই বলেনি। মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে। তানভীর আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত। সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসের কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। সকালে থাকতে পারবে না বলে মিটিংয়ে বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের উড়নচণ্ডী চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেও প্রভাব পড়ছে। মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল, আবির সেটা পেছাতে পেছাতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচ্চুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ডয়ারে রেখে দিয়েছে। নিজের রুম ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিস করছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গেছে। প্রায় 2 ঘন্টা আবিরদের মিটিং চলল। মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেট থেকে ফোন বের করতেই দেখলো রাসেল 10 বার কল দিয়েছে। রাকিব কল ব্যাক করতে রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, এই আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল। বলেই রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্র আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেসেজ আসছে, সাথে ছবিও। ছবিতে চাপ দিতে দেখলো মিনহাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছে। মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টদের সাথে কথা বলে ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যেই বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে দ্রুত পৌঁছালো সেখানে। মেঘদের কাছাকাছি গিয়ে বাইকে ব্রেক কষলো। মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। মিনহাজের হাতে এখনো একগুচ্ছ লাল গোলাপ। রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল। আবির মেঘদের কাছে আসতেই সবাই মাথা উঁচু করে তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে। সহসা হৃৎপিণ্ডের থুকপুকানি বেড়ে গেছে, সাথে মনের ভেতর কুচকুচ লেগেই আছে। আবির
চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে 2 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ কিয়ৎক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইল, কিছুই বলল না। আবির প্রখর নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে প্রশ্ন করলো, এখানে কেন আসছিস? মেঘের অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করল, শুধুই আড্ডা দিতে? জি। মেঘের কণ্ঠ নিরুত্তাপ ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটা ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া মেঘকে কিছু বলবেন না। আবির ঘাড় ফিরিয়ে রক্তাভ চোখে তাকালো মিনহাজের দিকে, কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে উঠল, স্টপ ইউর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের লাল চোখ জোড়া দেখে মিনহাজ দৃষ্টি নামিয়ে নিল। বন্যাসহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে। আবিরের হুঙ্কারে ভয়ে সবকটা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ভেতরের ক্রোধের কাছে হার মানতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর তীর করে কাঁপছে ঠোঁট, বুকের ভেতর হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, ভয়ে ঢুক গিল। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, তুই ওই ছেলেকে পছন্দ করিস, হ্যাঁ কি না? মেঘ নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে, বারবার ঢুক গিলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে, মিষ্টি চোখের ইশারায় দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘের শ্বাস আটকে যাচ্ছে, শ্বাস নিলিতে তুফান চলছে। কি করে বলবে এত বড় মিথ্যা কথাটাও? আবির মেঘের বাহুতে চেপে ধরে বাজখাই কণ্ঠে চিৎকার করলো, তাকাই দিকে। মেঘের দেহ আবারও কম্পিত হলো, সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে। রক্তাভ 2 চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। সেই আগুনে মেঘের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিনহাজদের শেখানো প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। মেঘ ঢুক গেলে ফুস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই। আবির চলে গেছে। মেঘ আকস্মাৎ মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন, ভেতরের কম্পনের কাছে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে পড়েছে। মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছেটাচ্ছে। এর মধ্যে রাকিব আসছে। আবির কল না ধরে রাকিব রাসেলকে কল দিয়েছিল। রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিসে ছুটি দিয়ে রওনা দিয়েছে। তানবীরকেও সব জানিয়েছে। রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে। কোথায় জানি না। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ওকে আমার কথা শোনার মানুষ, চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যে তানবীর বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? রাকিব মৃদুস্বরে বলল, ওই বাইক নিয়ে চলে গেছে। তানবীর আকপাচ না ভেবে মিনহাজকে এলোপাথারি মায়ের শুরু করল। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মাইর পড়েছে। রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানবীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলেও তানবীরকে আটকে রাখতে পারছে না। মায়ের চুটে মিনহাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিনহাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব আর রাসেলে তানবীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুই মেঘকে নিয়ে বাসায় যা। তানবীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে বাড়ি কণ্ঠে বলল, তানবীর, মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় নিয়ে যা। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানবীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতা দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে। মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখল। কেউ চোখ তুলে তানবীরের মুখের দিকে তাকাতে পারছে না। কেউ
তানভীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে, বলে দিলাম। তানভীর বাইক স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, উঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামাইয়া দিবি, রাগ দেখাবি না বললাম। তানভীর মিনহাজের দিকে একবার তাকালো, গম্ভীর কণ্ঠে রাকিবের উপর চেঁচিয়ে উঠল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হয় লাশ গুম করার ব্যবস্থা করো, আমি আসছি। আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোন কল ঢুকলেও কিছুক্ষণ পরে আবিরের ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য কথা শুনলি না। ওরা একসঙ্গে বলল, সরি দোস্ত। রাকিব, মিনহাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকেছিল রাকিব, না হয় তানভীরের সাথে সাথে রাকিবও দুটাকে পিটাইতো। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির, আবিরের সব কিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমনি আবিরও তাই। ছোটবেলা থেকে ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধুর ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়, দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো, দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হয় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনও কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল, কারণ তানভীর যদি বাই চান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগান্বিত স্বর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসায় সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে, অথচ আবির একবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতেই বলল, কিরে তুই ঠিক আছিস? মেঘ মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই আবির ভাইকে কল দে, আমার ভয় লাগতেছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরও তো একটু ভয় লাগলো না? আমি এখন কি করব? আবির ভাইকে কল দে, আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন কিনা সেটা দিলেই বুঝবি। তুই ওনাকে রাগাইছিস, তোকে শান্ত করতে হবে। আমি পারবো না, ভয় লাগতেছে। আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানির সময় ভয় ডর কোথায় ছিল তোর? আচ্ছা দিচ্ছি কোন। বন্যা কল কেটেই মেঘ আবিরের নাম্বার বের করলো। ভয়ে বুক কাঁপছে অভিরাম। 5 মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বার ডায়াল করলো। আবিরের ফোন বন্ধ পেয়ে আটকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর এদিকে। মেঘ সবার একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে, আবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজই প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো। ভয়ে ভয়ে কল করলো তানভীরকে। তানভীর
কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া? তানবীর ঢুক গেলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না, বাসায় আপাতত কিছু বলিস না। আচ্ছা। তানবীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো আবিরের কোনো খবর নেই।